হ্যালো বন্ধুরা, আমি সুজন। আমার বয়স 18 বছর। থাকি ঢাকা, মিরপুরে ভাড়া বাসায়। আমাদের বাসাটা 4 তলা। আমরা থাকি নিচতলায়। আমাদের পরিবারের সদস্য সংখ্যা 3 জন, মা, বাবা আর আমি। আমার মায়ের নাম সীমা এবং বাবার নাম জামাল। আমার বাবা মা অনেক ওয়েল এডুকেটেড ছিলেন। আজকে আমি তোমাদের আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা খুলে বলবো। বলতে পারো ঘটনাটি আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল পরে। ঘটনাটি 2021 সালের। সবেমাত্র করোনার উপদ্রবটা কিছুটা কমেছে। লোকজন আবার ঢাকার উদ্দেশ্য রওনা দিয়েছে কাজের খোঁজে। আমাদের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট খালি ছিল। সেখানেও একটা পরিবার উঠল। তাদের পরিবারের সদস্য সংখ্যা ছিল 3 জন, মা, মেয়ে ও মেয়ের বাবা। ওনার নাম আব্বাস এবং আন্টির নাম রুবিনা। আঙ্কেল ছিলেন আনুমানিক 6 ফুট লম্বা, সুঠাম দেহের অধিকারী। আন্টিও কম চায় না, ফর্সা বর্ণের মহিলা। আর তাদের মেয়ে আমার থেকে 1 বছরের ছোট, নাম রিয়া। আঙ্কেল আন্টি দুজনেই চাকরি করেন। ও বলতেই ভুলে গেলাম, আন্টিকে দেখে আমার একটু হিংসাই হলো। আমার মা ওনার মতো সুন্দর ছিল না, গায়ের রং এমনি ফর্সা। আর বাবার কথা তো বাদই দিলাম। আঙ্কেল আন্টির বয়স হবে প্রায় 44 ও 37, আর আমার মা বাবা ছিল 39 ও 46। অনেক তাড়াতাড়ি ওদের সাথে আমাদের ভালোই সম্পর্ক হয়ে গেল। আমার তেমন কোনো বন্ধু বান্ধব ছিল না, যার ফলে আমি প্রায় সারাদিনই বাসায় বসে কম্পিউটারে গেম খেলতাম। আর মাঝে মাঝে রিয়া আসতো, ওকে নিয়ে মুভি দেখতাম, গান শুনতাম। একদিন আমি সোফায় বসে নাস্তা করছিলাম আর মা দরজার সামনে বসে ঘর ঝাড়ু দিচ্ছিল। আঙ্কেল অফিসে যাওয়ার জন্য নেমে আসছিলেন 2 তলা থেকে। আমি লক্ষ্য করলাম আব্বাস আঙ্কেল কলাপস গেট খুলতে খুলতে মায়ের দিকে তাকিয়ে আছেন। মা বাইরের দিকে মুখ করে বসে কাজ করছিলেন। কারণবশত মায়ের শাড়িটা নিচে নেমে গিয়েছিল, তাই আঙ্কেল সেটা দেখেই যাচ্ছিল। আমি দেখলাম আঙ্কেল গেট না লাগিয়ে মায়ের দিকে তাকিয়ে। আমার কানে হেডফোন লাগানো ছিল। এই দৃশ্য দেখে আমার রাগে টকবকে হয়ে উঠে দাঁড়ানোর কথা ছিল, কিন্তু সেটা না হয়ে আমার কান গরম হয়ে উঠতে লাগলো। আমি আমার ফোনে বাজতে থাকা গান অফ করে দিয়ে নাস্তা করতে লাগলাম। আর শুনলাম আব্বাস আঙ্কেল মাকে ডাকছেন। আমি আর চোখে তাকিয়ে দেখি আঙ্কেল মায়ের দিকে ইশারা করে মাকে বলছেন, ভাবি, ভাই তো সেই জিনিস বানিয়েছে। এই কথা শুনে মা বলে উঠল, এসব কি বলছেন আপনি? আঙ্কেল বললেন, আরে মজা করলাম একটু, রাগ করবে না প্লিজ। আব্বাস আঙ্কেল তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন। মা আমার দিকে তাকানোর আগেই আমি চোখ সরিয়ে মোবাইল ঘাটাঘাটি করতে লাগলাম। মা ঘরে এসে বিড়বিড় করে কি বললেন, তারপর আবার কাজ করতে লাগলেন। আর আমি কলেজে চলে আসলাম। তার 3-4 দিন পর আবার আমি সোফায় বসে নাস্তা করছিলাম। সেই দিন ছিল ছুটির দিন। বাবা তার রুমে টিভি দেখছেন। মা কাপড় চোপড় ধুচ্ছিল। কাপড় ধোয়ার সময় কাক স্নানের মতো হয়ে গিয়েছিলেন, প্রায় দেখা যাচ্ছিল। তাই মনে হয় মা আমাকে বললেন কাপড়গুলো ছাদে গিয়ে মেলে দিতে, কিন্তু আমার ইচ্ছা করছিল না। দ্বিধায় আমি বারণ করে দিলাম। অগত্যা মা নিজেই চলল কাপড় দিতে। আমি বসে মায়ের সিঁড়ি ওঠা আর হাঁটুনি দেখছিলাম। মা উপরে ওঠার সময় খেয়াল করলাম আঙ্কেলের বাসা দরজা খোলা, আর মা ওঠার ঠিক পরেই আঙ্কেল তাড়াহুড়ো করে উপরে উঠে গেলেন। আমার তো দেখে সন্দেহ হলো, তাই আমি আর বসে না থেকে উঠে ছাদের ঠিক নিচের সিঁড়িতে গিয়ে দরজার ফাঁক দিয়ে যা দেখলাম সেটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আঙ্কেল মাকে পিছন থেকে জড়িয়ে ধরে আছে। মায়ের হাত থেকে কাপড়ের বালতি মেঝেতে পড়ে গেল, আর মা আঙ্কেলের হাত ধরে নিজেকে ছাড়াতে চেষ্টা করছিল। তখন আঙ্কেল বলে উঠলেন, ভাবি, তোমার এত সুন্দর রূপ কে তৈরি করলো? কম করে হলেও নায়িকারাও ফেল। মা বললেন, ইস, কি যাতা বলছেন আপনি, ছাড়ুন আমায়, কেউ দেখে ফেলবে। আঙ্কেল বললেন, আরে কেউ দেখবে না ভাবি, প্লিজ আমায় একবার তোমার সঙ্গে প্রেম করার সুযোগ দাও, আমাকে একবার চোখে থাকার সুযোগ দাও। তুমি আমার দেখা অপরূপ সুন্দরী নারী, তোমার মতো এত সুন্দর নারী আমি আর কারো দেখিনি। আমি মনে মনে ভাবছিলাম, শালা খাওয়ার জন্য যত পারো ঢপ মেরে যাও। মা শুনে লজ্জা পেল, হয়তো খুশি হলেন এত তারিফ শুনে। ইস, কি চাতা বলছেন আপনি, আমার থেকেও আপনার বউ অনেক সুন্দর। আঙ্কেল বললেন, ধুর, ও এত সুন্দর না, এই যে দেখো, তোমার মতো টানা টানা চোখ ওর নেই। এই চোখ যে মেয়েদেরকে আরও কতটা সুন্দর করে তোলে তুমি জানো? মা এক হ্যাচকা টানে আঙ্কেলকে সরিয়ে দিলেন, তারপর একটা থাপ্পড় লাগিয়ে দিলেন। মা চোখ বড় করে আঙ্কেলের দিকে তাকিয়ে বলেন, এত বড় সাহস কী করে হয় আপনার?
আজকে পুরো বাসে জানাবো আপনার কীর্তি। আঙ্কেল মায়ের কাছে অনুনয় বিনয় করে বলল, আমাকে মাফ করে দিন ভাবি, ভুল হয়েছে আমার, কাউকে জানাবেন না প্লিজ। এই বলে চলে আসতে সিঁড়ির দিকে আসতে গেলেন, আর আমি তাড়াতাড়ি করে নিচে নেমে আসলাম। আমি মনে মনে ভাবছি আজকে তুল গেলাম কাণ্ড হবে, মা আজকে এদের বাসা ছাড়া করবে। কিন্তু মা নিচে এসে কারোর সাথে এই ব্যাপারে কোনো কথাই বলল না। তার মুখখানা দেখে মনে হলো যেন কিছুই হয়নি এতক্ষণ ছাদে। তারপর কেটে গেল সপ্তাহখানিক। দুপুরবেলা আমি আমার রুমের দরজা বন্ধ করে বারান্দায় এসে সিগারেট টানছি, আর তখনই বাসার কলিং বেল বেজে উঠল। আমি সিগারেট টানছি বিধায় আমি চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে রইলাম। মা দরজা খুলে দিতেই সেই দ্বিতীয় তলার আঙ্কেলের গলা শুনতে পেলাম। আমি ভাবছিলাম এ আবার কেন আসলো। পরক্ষণেই দরজা লাগানোর শব্দ শুনতে পেলাম। মাকে সে দরজা লাগিয়ে দিয়ে আবার কিছু একটা করার ফোন দিয়ে আটলো, কিন্তু মা তাতে সায় দিল না। আমার রুমের পাশেই ছিল বাবা মায়ের রুম। বারান্দা থেকে তাদের রুমের কিছুটা অংশ দেখা যায়, তাতে মায়ের ড্রেসিং টেবিলটা দেখা যায়। আর সেখানে দেখছি আঙ্কেল আবার মাকে পিছন থেকে জড়িয়ে ধরেছে। আরও কত কি থাক, সেটা আর বললাম না। এমন করাতে মা ওনাকে আর সেদিন ছাদের মতো আর বাধা দিলেন না, কিন্তু কি যেন একটা বললেন। আর তখন ছেড়ে দিয়ে মা আমার ঘরের দিকে এসে দরজায় চাপ দিতেই দেখেন দরজা বন্ধ। তখন আর কিছু না বলে মা তার রুমে ঢুকলো, আর তার পিছনে পিছনে আঙ্কেল ঢুকলো। আঙ্কেল আবার মাকে জড়িয়ে ধরলো, আর তখন মা আব্বাস আঙ্কেলকে বললেন, উফ আপনি দেখছি নাছোড় বান্দা, আচ্ছা ছাড়ুন, আপনাকে একটা জিনিস দিচ্ছি। এই বলে মা তার বাথরুমে ঢুকলো, আর কি একটা নিয়ে আসলো। সেগুলো আঙ্কেলের মুখে গুঁজে দিয়ে বলল, এই নাও, যাও এবার, সময় হলে আমি ডাকবো তোমায়। আঙ্কেল মায়ের মুখে তুমি শুনে খুশি হলেন, বললেন, তোমার মুখে তুমি শুনে আমার মনটা লাফিয়ে উঠলো ভাবি। মা বলল, ইস, একটু লজ্জা করে না বলতে তোমার, এখন যাও তো। আব্বাস আঙ্কেল চলে যাওয়ার পর মা আমার দরজায় এসে আমাকে ডাকাডাকি শুরু করলো। ততক্ষণে আমার সিগারেট খাওয়া শেষ। আমি এসে দরজা খুলে দেখি মায়ের চুলগুলো এলোমেলো, যেন এখনই ঘুম থেকে উঠেছে বা কেউ হাত দিয়েছে এমন। মা চুল ঠিক করতে করতে আমাকে বলল, কিরে এতক্ষণ কী করছিলি, আয় খাবার খেতে আয়। আমি বললাম, আচ্ছা যাও আমি আসছি। হাত মুখ ধুয়ে খাবার টেবিলে গিয়ে বসি। মা খাবার বেড়ে দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে মায়ের হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন আসলো। মা আমাকে খাবার দিয়ে চলে গেল তার রুমে মোবাইল চেক করতে। এই ফাঁকে আমি তোমাদের আমাদের ঘরের বর্ণনা দিয়ে নিই। ডাইনিং টেবিল আর সোফা এক রুমেই, আর আমার রুম ও মা বাবার রুম পাশাপাশি, সেটা আগেই তোমাদের বলেছি। ডাইনিং টেবিলটা যেখানে রাখা সেখান থেকে মায়ের রুমের সম্পূর্ণ দেখা যায়। এমনকি আমি যেখানে বসে আছি সেখান থেকে মায়ের ড্রেসিং টেবিলটার মধ্য দিয়ে আমার বারান্দার কিছু অংশ দেখা যায়। তো আমি খেতে খেতে মায়ের দিকে তাকাতেই দেখি মা মোবাইল দেখছে আর মুচকি হাসি দিচ্ছে। আমার জানা মতে মায়ের তেমন কোনো বন্ধু বান্ধব নেই। শিক্ষিতা হলেও অনেক সংস্কারী ছিলেন শিক্ষা গ্রহে, কখনো ছেলে বন্ধু করেননি। আর একজন বান্ধবী ছিল, কিন্তু বিয়ের পর তাদের আর এখন কারোর সাথে কারোরই কোনো খোঁজ নেই। আমি খাবার শেষ করে উঠে চলে এলাম আমার রুমে। মা খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে ছাদে গেল কাপড় আনতে। আমি কলেজের একটা কাজে বন্ধুদের কল দিতে গিয়ে দেখি আমার মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গেছে। সে বিধায় আমি চিন্তা করলাম মায়ের মোবাইল পে থেকে রিচার্জ করে নিই। যে বাবা সেই কাজ। মায়ের রুমে গিয়ে মায়ের মোবাইল হাতে নিতেই দেখি অনেকগুলো নোটিফিকেশন, আর প্রায়গুলোই হোয়াটসঅ্যাপ থেকে আসা। আমি তখন নোটিফিকেশন ক্লিক করে যেই ভিতরে ঢুকেছি সেখানে বার্তালাপ দেখে তো আমার চোখ ছানা বলা। আঙ্কেল মাকে একটু আগেই মেসেজ করেছে একটা ভিডিও দিয়ে, যেটা দেখে মা মুচকি হাসছিল। আমি ভিডিও প্লে করে দেখি, হ্যাঁ যেটা তোমরা ভাবছো সেটাই বন্ধুরা। শুরুর দিকে দেখলাম আঙ্কেল মাকে অনেক বিরক্ত করেছেন, কখনো মেসেজ দিয়ে, কখনো বা কল, কখনো ছবি ও ভিডিও পাঠিয়ে। মা তাকে 2 বার ব্লক করেছেন, সেটা লিখেছেন সম্পূর্ণ সংক্ষেপে। আঙ্কেল লিখেছেন, ভাবি একটু কথা বলো, তোমার মতো এমন সুন্দরী রমণীকে কে না ভালোবাসতে চাইবে। মা বলেছেন, কি যা তা বলছেন এসব, আর আপনি এসব কি ছবি পাঠিয়েছেন, লজ্জা করে না এসব পাঠাতে। আঙ্কেল বললেন, তোমাকে পাওয়ার জন্য তো এই সাধনা আমার, লজ্জা করলে কি আর পাবো তোমায়, তোমার কি একটুও ভালো লাগেনি। মা লিখেছেন, আপনাকে আর কতবার বলবো এসব আর পাঠাবেন না,
আমার এসব দেখে ভালো লাগে না, অস্বস্তি হয়। আপনাকে ব্লক করেছি, তাতেও শুধরাবেন না? আঙ্কেল লিখেছেন, এটা দেখে তোমার অস্বস্তি হচ্ছে না হন্যি হয়ে যাচ্ছ, কোনটা? কাছে এসে দেখো কেমন পাগল হয়ে আছি শুধু তোমার জন্য গো ভাবি। মা লিখেছে, ইস, আপনি ছাড়ছেন না কেন শুনি? সেদিন আপনার নামে লালিশ করিনি বলে পার পেয়ে গেলেন, তাই না? গাছে চড়ে বসছেন দেখি। আঙ্কেল লিখেছেন, আমি জানি তো সোনা, তুমি আমার ভালোবাসার ছোঁয়া পেতে চাইছো, তাই কিছু বলনি। কিন্তু এখনও এত ন্যাকামি করছো কেন? অবশ্য তোমার এই সতীপনার জন্য তোমার সুন্দরটা আরও বেরিয়ে আসছে। উফ, ইচ্ছে করছে তোমাকে জোর করে ভালোবাসি। মা লেগেছেন, আপনাকে আমি ব্লক বললাম আবার, কিন্তু এ কি? মা আবার কিছুদিন পর ব্লক খুলে দিয়েছে, আর আবার আঙ্কেলের মেসেজ আসা শুরু করেছে। এবার মা আগের মতো ধারালো কথা ব্যবহার করছে না। আঙ্কেলের ছবির নিচে প্রথমে রাগের ইমোজি থাকলেও পরে তার লাইকে পরিণত হয়েছে, আর শেষে সেটা লাভে রূপান্তরিত হয়। আঙ্কেল মাকে তার ছবি আর ভিডিও দিত, এমনকি মাঝে মাঝে তার বউয়ের ভিডিও করে পাঠাতো। মা এগুলো দেখতো আর নিজেকে সামাল দিতে পারত না, তাই শেষমেশ রাজি হয়ে গেল প্রেম পাওয়ার জন্য। আর সেটার ফলস্বরূপ আজকে আঙ্কেল এসেছিল ঘরে। আমি মায়ের মোবাইল থেকে কিছু ছবি আর আঙ্কেল আন্টির সব ভিডিও ফরওয়ার্ড করে আমার কনভার্সন ডিলিট করে দিয়ে মোবাইল থেকে আমার রুমে চলে আসি। আমার রুমে এসে আঙ্কেল আন্টির ভিডিও দেখে নিজেও প্রেম পাগল হয়ে থাকি। ঠিক সে সময় মাথায় চিন্তা এলো, মা এতক্ষণ ছাদে কি করছে? বিকেল হয়ে সন্ধ্যা নামার উপক্রম। আমি বাসার দরজা লাগিয়ে ছাদের উদ্দেশ্যে উঠতে থাকি। ছাদে গিয়ে দেখি সেখানে মা নেই, আর কাপড়ের জায়গায় পড়ে আছে। আমার তো চিন্তা আরও বেড়ে গেল। সন্দেহের তীর গেল আঙ্কেলদের বাসার দিকে। আমি নিচে নামতেই শুনতে পাই আঙ্কেলদের ঘর থেকে কথার আওয়াজ আসছে আর হাসাহাসির শব্দ। তাদের উপর পাশে ফ্ল্যাটের লোকজন কোথাও বেড়াতে গিয়েছে, হয়তো তাই কেউ নেই আজ। আঙ্কেলদের রুমগুলো সিঁড়ির কাছে, কিন্তু তাদের রুমগুলো এমনভাবে সেট করা যে সিঁড়ির সামনেই দরজা, আর দরজা থেকে একটু সামনে গেলেই একটা কোণে জানালা। বলাই যায় স্কুল ঘরের মতো। জানালার রুমটা আঙ্কেল আন্টির রুম, আর জানালাটা যে পাশে সেখানে বিকেল নামলেই অন্ধকার হয়ে পড়ে, লাইট ছাড়া কোনো কিছু দেখা সম্ভব নয়। তারপর আমি জানালার পাশে গিয়ে হাঁটু গেড়ে নিচু হয়ে বসি, আর ভিতরে ফ্যানের বাতাস চলছে, জোরে জোরে শো শো শব্দ। তাদের কথাগুলো বাইরে বেরিয়ে আসছে, আর জানালার পর্দাগুলো নড়ছে, যেটা দিয়ে আমি ভালোভাবে দেখতে পাচ্ছি কি হচ্ছে ভিতরে। জানালাটা আবছানো অবস্থায় আছে, মনে হয় সুযোগ হয়নি লাগানোর। আর এদিকে আমি ভেতরে যা দেখছি তাতে আমার গায়ের সমস্ত লোম দাঁড়িয়ে গেছে, শরীর গরম হয়ে কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। আঙ্কেল বিছানায় বসে আছেন। মা আঙ্কেলকে বলছেন, তুমি কেন এসব পাঠাও? এসব দেখে তো আমার মন পাগল হয়ে যায়, থাকতে পারি না নিজেকে সামলে। কয়েকদিন ধরে তোমার ভাইকে বলছি, কিন্তু ওই হাঁদারামটা অফিস থেকে এসে নেতিয়ে পড়ে। তোমার এসব ছবি আর ভিডিও দেখে আমার নিজেকে ধরে রাখতে পারলাম না। কথা শেষ হতে না হতেই আঙ্কেল মাকে হ্যাচকা টান দিয়ে ঘুরিয়ে আঙ্কেলের কোলে বসালেন। কি এক দৃশ্য! এই দৃশ্য দেখে আমি তো পাগল। 1 ঘন্টার মতো আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলাম না। কখন যে আমার পিছনে আন্টি দাঁড়িয়ে এসব কাণ্ডকীর্তি দেখছিলেন জানা ছিল না। আমার কলার ধরে আমাকে টেনে তুললেন, টেনে আমাকে সিঁড়ির কাছে নিয়ে এলেন। তখনও আমার মন উদাস হয়ে আছে। আন্টি এক নজর সেদিকে দেখে আমাকে ধাক্কা দিয়ে চলে যেতে ইশারা করলেন, আর নিজে ঘরের দরজা থাবড়াতে লাগলেন। আমার তো বুক ধরফর করা শুরু করলো। আজ কি হবে? সব শেষ, মান সম্মান আর রইল না। এ পাড়াতে আমার মাকে সবাই খারাপ চোখে দেখবে। এইসব ভাবতে ভাবতে আমি ঘরে চলে আসি। এরপরে যে ঘটনা ঘটে তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি ঘরে চলে আসার পর আন্টি যখন দরজা ধাক্কা দেয় তখন দরজা চাপানো ছিল। আন্টি দরজা খুলে দেখে তার প্রিয় স্বামী এক বড় নারীর সঙ্গে। আন্টি যে ঘরে এসেছে তার মার খেয়াল নাই। আন্টি হঠাৎ ঢুকে পড়ায় আঙ্কেল থ হয়ে আন্টির দিকে তাকিয়ে রইল। মা চোখ খুলে আন্টিকে দেখে অনেক ভয় পেয়ে যায়। ভয়েতে মা আন্টির সামনে খাটে রাখা বালিশ নিয়ে নিজেকে লুকায়। মা আমতা আমতা করে বলে, দেখো রুবিনা, তুমি যেটা দেখছো সেটা নিতান্তই ভুল। তবে সত্য কথা, আমি বহুদিন পর। আন্টি বললেন, ভাবি জানো, আমার সাথে আব্বাস যখন প্রেম করেছিল তখন তোমার কথা ভাবে
আমার কাছে আসার সময় বলে সীমা ভাবির মতো যদি আমার রূপ থাকতো। মা বলল, আব্বাস ভাই, তবে কি রুবিনা সব কিছু জানে তোমার এই স্বভাবের ব্যাপারে? আঙ্কেল বললেন, জানবে না কেন? আমি ওর সামনে ওর বান্ধবীকে নিয়ে প্রেম করেছি, ও আমার সামনে আমার বন্ধুদের সাথে প্রেম করে। এ বাসে যতদিন থাকি তোমাকে দেখার পর থেকে রুবিনার সাথে সাথে যদি তোমাকেও পেতে পারি এমন ইচ্ছা ছিল। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, একটি করে লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।